হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন: মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা এই সম্পর্কে একটি টিকা আলোচনা করো। পরীক্ষায় বহুবার এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। খুব ভালোভাবে গুছিয়ে লিখতে পারলে কিন্তু তোমরা ফুল মার্কসও পেতে পারো, তাই ভালো করে পুরো ডিসকাশনটা মন দিয়ে শুনো। ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে মানুষ ও নাগরিকের অধিকার পত্র, মানে যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট ফরাসি সংবিধান সভা এই ঐতিহাসিক ঘোষণাটি জারি করে। সালটা এবং ডেটটা মনে রেখো। কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষকে তার অধিকার দেওয়ার কথা ভেবেছিল ফ্রান্স, সেটা এবার আমরা দেখব। ফরাসি বিপ্লবের সূচনা লগ্নে বাস্তিল দুর্গের পতনের পর সংবিধান সভা সামন্ততন্ত্রের অবসান ঘটায়, এটা আমরা সকলেই জানি। এরপর কি হয়? ফ্রান্সের মানুষের জন্য কিছু মৌলিক আদর্শ ও অধিকার নির্দিষ্ট করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তার মানে মানুষকে কিছু নিয়ম কানুন সমাজে থাকতে গেলে মেনে চলতে হবে, এবং মানুষও বেসিক কিছু সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাবে, এবং রাষ্ট্র তাকে সুনিশ্চিত করবে যে এই স্বাধীনতাটা তুমি এনজয় করবে, যেটা আমাদের দেশেও রয়েছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, অনেকটা সেই জিনিসই। লক, মন্তেস্কু, রুশোর মতো দার্শনিকের মতাদর্শ এবং আমেরিকার স্বাধীনতা ঘোষণার অনুপ্রেরণায় এই অধিকার পত্রটি তৈরি হয়। এটার কারণই কিন্তু যাতে একজন আরেকজনকে কখনোই এক্সপ্লয়েট করতে না পারে। যেভাবে এক্সপ্লয়টেশন হয়েছিল একটা সময়, ক্ষমতা রয়েছে যে সমস্ত মানুষের হাতে, তাদের দ্বারা সাধারণ মানুষ নিপীড়িত হতো, সেইটা যাতে পুনর্বার আর না ঘটে তার জন্যই কিন্তু এই ধরনের অধিকার ঘোষণার কথা ঠিক করা হয়। মূল ঘোষণায় কিন্তু অনেকগুলো ধারা ছিল, প্রায় 17টা। তো এখানে তোমাদের কয়েকটা প্রধান যেগুলো সেগুলো আলোচনা করছি। মূলত এগুলো লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে, তো একটু মনে রেখে ভালোভাবে লিখতে হবে গুছিয়ে। প্রথমটা হচ্ছে জন্মগত স্বাধীনতা। মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান অধিকারের অধিকারী। কারণ এটা শুনতে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে খুব অবাক লাগছে যে এটাও মানুষকে দিতে হয়। হ্যাঁ হয়। সেই সময় দাঁড়িয়ে ফ্রান্সে এমনই অবস্থা ছিল, যারা গরিব বাড়িতে জন্মাতো, যাদের সেই অর্থে অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো ক্ষমতা ছিল না, তাদেরকে যারা উচ্চ শ্রেণীর মানুষ তারা কিন্তু ভীষণ রকম অত্যাচার করতো। মানে তারা তো স্বাধীন নয়, কৃতদাস হিসেবে তাদেরকে পয়সা দিয়ে কিনে নেওয়া হতো, এবং তারপর যা খুশি অকথ্য অত্যাচার, যে কোনো পরিশ্রমের কাজ করানো, এই সমস্ত চলতে থাকতো। তাহলে মানুষ অর্থের জোরে স্বাধীন এবং অর্থ না থাকার জন্য পরাধীন হয়ে বাঁচত। সেটাকে বন্ধ করার জন্যই কিন্তু এই জন্মগত স্বাধীনতা। এরপর আইনের চোখে সকলে সমান। আইন কিন্তু সকলের জন্যই এক, অর্থাৎ ধনী ব্যক্তি যদি কোনো অন্যায় করেন তাহলে তিনি যা শাস্তি পাবেন একজন দরিদ্র মানুষও তাই পাবেন, যেটা এর আগে কখনো ভাবাই যেত না। নেক্সট, বাক স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের মত প্রকাশের এবং কথা বলার, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। তার মানে রাজা বা যারা ক্ষমতায় রয়েছেন তাদের বিরোধিতা করলেই তাকে খারাপ তকমা দিয়ে দেওয়া হবে, বা তাকে কারাগারে আটক করা হবে, বা অন্যান্য কোনো কঠিন শাস্তি পেতে হবে, এমনটা আর চলবে না। নেক্সট, ধর্মীয় স্বাধীনতা। যে কোনো ধর্ম পালন বা বিশ্বাসের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার, অর্থাৎ মানুষ তার নিজ নিজ ব্যক্তিগত ধর্ম পালন করতে পারবে, রাষ্ট্র সেখানে নাক গলাবে না, এবং তাকে কোনো রকমভাবে জোরও করবে না যে তুমি অমুক ধর্ম ছেড়ে আমি যেহেতু রাজা আমার ধর্মকেই পালন করো, এই জোরটাও করবে না। এই প্রথম কিন্তু ফ্রান্সে এই ধরনের ঘটনা ঘটল। এরপর হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। সম্পত্তির অধিকার একটি অলঙ্ঘনীয় অধিকার। তার মানে আমার পিতা মাতার সূত্রে আমি যে সম্পত্তি পেয়েছি তার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, এবং কেউ মানে সকলে, রাষ্ট্রকেও ইনক্লুড করে বলা হচ্ছে যে কেউই আমার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না।
নেক্সট, নির্দোষ হওয়ার অধিকার। অপরাধ প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না। মানে ভাবো, আজ থেকে কত বছর আগে, প্রায় 250-300 বছর আগে, কতটা আধুনিক ভাবনা ভেবেছিল সেই সময়কার ফ্রান্স, যে আজকের দিনে আমাদের ভারতবর্ষে যেগুলো পালন করা হচ্ছে সেগুলো কিন্তু সেই সময় থেকে ফ্রান্সে শুরু হয়েছিল। যে অপরাধ যদি না প্রমাণিত হয়, অনেক সময় হয় বহু মানুষ, সাধারণ মানুষ, তাকে কিন্তু কোনো কারণে ফাঁসানোর জন্য বা কোনোভাবে বিপদে ফেলার জন্য তার ঘাড়ে দোষ দিয়ে দেওয়া হয়। এবং এটা একটা সময় একটা মানে রেওয়াজ ছিল। বড়লোক বা যারা ক্ষমতাবান মানুষ, তারা নিজেরা কোনো অন্যায় করতেন, করে কোনো একটা গরিব চাষি বা সাধারণ মানুষের ঘাড়ে সেই দোষটা দিয়ে নিজেরা বেঁচে যেতেন। এই কাজটা কিন্তু আর চলবে না। অপরাধ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে, তাকে কিন্তু বলা যাবে না যে সে গিল্টি, সে অপরাধী। নেক্সট, সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীর হাতে নয়, বরং গোটা জাতির হাতে ন্যস্ত থাকবে। বা জাতি বলতে কাদের বোঝানো হচ্ছে? জনগণকে। এই অধিকারপত্রের ঐতিহাসিক গুরুত্ব বুঝতেই পারছো। সারা পৃথিবীর মধ্যে প্রথম বোধহয় ওরা একদম এরকম কনস্ট্রাকটিভলি ভাবে একটা সংবিধান রচনা করে ফেললো। তো সেই সংবিধানের ঠিক কতটা গুরুত্ব থাকতে পারে বুঝতেই পারছো। তাও আমরা আরেকবার বলছি, এই ঘোষণাপত্রটি কেবল ফ্রান্সের নয়, বরং সমগ্র বিশ্বের ইতিহাসে একটা বৈপ্লবিক দলিল। মানে ফ্রান্স যেটা প্রথম ভেবেছিল, আজকে তাকালে মোটামুটি সব দেশেরই আমরা কনস্টিটিউশন দেখতে পাই। প্রথমত, পুরাতন তন্ত্রের অবসান। এটি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্র এবং বিশেষ অধিকারভোগী শ্রেণীর, যারা আর কি যাজক এবং অভিজাত সম্প্রদায় ছিল, তাদের আধিপত্যের মূলে কুঠারাঘাত। মানে তারা আর জোর জুলুম সাধারণ মানুষকে করতে পারবে না। যারা পরিশ্রম করছে, যারা সমাজে সব থেকে বেশি, যাদের সংখ্যা বেশি, যারা কষ্ট করছে এবং যাদের জন্য অর্থনীতির চাকা ঘুরছে, তাদের হাতেই ক্ষমতা থাকবে এবং তাদের হাতেই সবটা নিয়ন্ত্রিত হবে। তারাই গণতন্ত্র বা জনগণ। আর একটা দল কি ছিল? যাজক, অভিজাত বা যারা সম্রাট, তাদের হাতে কি ছিল? প্রচুর অর্থ ছিল, ক্ষমতা ছিল। তারা সেটা জন্মসূত্রে পেত এবং সেইটার মাধ্যমে প্রচুর অন্যায় কাজকর্ম কন্টিনিউয়াসলি করে যেত। তো সেইটা আর চলবে না। নেক্সট হচ্ছে গণতন্ত্রের ভিত্তি, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সাম্য মানে কি? সকলকে সমান ভাবা। নারী পুরুষ, উচ্চ নিচ, ভেদাভেদ, কোনো রকম ভেদাভেদ থাকবে না, সকলকে সমান ভাবতে হবে। মৈত্রী মানে বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। এবং স্বাধীনতা। স্বাধীনতা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এই দুটো থাকার পরেও যদি মানুষ পরাধীন থাকে, তাহলে কিছুতেই সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না বা সে কখনোই আনন্দে বাঁচতে পারে না। কোনো একটা কাজ করবার আগে যদি সকলকে জিজ্ঞেস করে করতে হয়, যারা প্রভু শ্রেণী, তাদেরকে যদি পারমিশন নিয়ে করতে হয়, তাহলে আর কিসের স্বাধীনতা? তাই এই তিনটেকেই একসঙ্গে থাকতে হবে। এই তিনটে মহান আদর্শ ঘোষণার মাধ্যমেই কিন্তু এটা একটা গণতন্ত্রের রূপ নিয়েছিল। নেক্সট হচ্ছে আধুনিক সংবিধানের আদর্শ। পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান, মানে বলতে গেলে আমরাও, ভারতও কিন্তু এই অধিকারপত্র দ্বারা গভীরভাবে প্রভাবিত। আমি একটু আগে যখন বলছিলাম মূল যে কথাগুলো, তখন বলতেই বললাম যে এগুলো আজকে আমরা ভারতবর্ষে পালন করি। এই সূচনা কিন্তু করেছিল ফ্রান্স। পরের আলোচনায় তো অবশ্যই যাব। তার আগে অন্য একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 9, প্রচুর পড়াশোনার চাপ, বইও মোটা হচ্ছে, কিন্তু তোমরা সেই দেখে বেশ পড়াশোনা কমিয়ে দিচ্ছ যে এত মোটা মোটা সহায়িকা কি করে পড়বো। তবে তোমাদের এই দুশ্চিন্তার থেকে বের করতে আমরা মানে wbporashona.com নিয়ে এসেছি তোমাদের জন্য টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? নবম শ্রেণীর 4টি সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই 4টি সাবজেক্টের ওপর আমরা মাত্র 30 পাতায় গোটা সিলেবাসের শর্ট নোটস বানিয়েছি। হ্যাঁ, একদম ঠিক শুনছো, যেরকম শিক্ষক শিক্ষিকারা দেন নোটস, সেইটারই একটা সংক্ষিপ্ত ভার্সন। তোমরা যদি ভালো করে এই নোটসগুলো পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর লিখতে আর অসুবিধা হবেই না। তবে মন দিয়ে পড়তে হবে। কি থাকছে এই ইবুকগুলোতে? প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে যে টপিকগুলোর ওপর থেকে তোমাদের প্রশ্ন আসে, সেই টপিকগুলোকেই আমরা এখানে একত্রিত করেছি। তাই টপিকগুলো যদি ভালোভাবে পড়ে ফেলতে পারো, তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর লিখতেই অসুবিধা হবে না। এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি কিনতে চাইছো, মানে কোন ইবুকটা কিনতে চাইছো সেটা আমাদের লিখে পাঠাও। আরও একটা বিষয় এখানে বলে রাখি, 4টি ইবুক যদি একত্রে কেনো, মানে হোল সেট কেনো, সেক্ষেত্রে একটা অফার থাকছে, সেটাও পেয়ে যেতে পারো। তাই আর দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।
আরও যদি কিছু জানতে চাও, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ওই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। লাস্ট, সীমাবদ্ধতা। এত কিছু মহৎ ব্যাপার প্রথম থেকে শুনে তোমাদের এটাই মনে হলো, তবে তাও এখানে কিছু সীমাবদ্ধতা ছিল। সেটা হচ্ছে এতে কেবল পুরুষদের অধিকারের কথা বলা হয়েছে, নারীদের অধিকার এখানে স্বীকৃত হয়নি। অর্থাৎ উচ্চ নিচ ভেদাভেদ দূর করার যত রকম চেষ্টা করা হয়েছে সেরকমভাবে কিন্তু নারী পুরুষের ভেদাভেদ দূর করতে এই ফ্রান্সের নাগরিক অধিকার পত্র সচেষ্ট হয়নি। অধিকারপত্রে নাগরিকদের সক্রিয় ও নিষ্ক্রিয় দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং উপনিবেশগুলোতে কৃতদাস প্রথা বিলোপের কোনো স্পষ্ট নির্দেশ এতে ছিল না। অর্থাৎ ফ্রান্সও তো অনেক জায়গায় উপনিবেশ গঠন করেছিল। ইভেন তোমরা জানো, ইতিহাসও পরবর্তীকালে আরও পড়বে যে ফরাসিরা আমাদের দেশে এসেছিল, কিন্তু শেষ অবধি ইংরেজরাই টিকে যায়। তো এই যে উপনিবেশগুলোতে নিরীহ মানুষের ওপর অকথ্য অত্যাচার এরা চালাতো, সেই ব্যাপারে কিন্তু এরা সবাই চুপচাপ ছিল। তার মানে দেশের ওপর যা হচ্ছে সেইগুলোর থেকে মানুষকে মুক্তি দেওয়ার আমরা চেষ্টা করছি, কিন্তু বিদেশে অর্থাৎ অন্যান্য অঞ্চলে গিয়ে আমরা যেখানে ঘাঁটি গেড়েছি, উপনিবেশ তৈরি করেছি, সেখানকার মানুষকে কিন্তু কোনো রকম সুরাহা দেবার কোনো ব্যবস্থা এই অধিকারপত্রে করা হয়নি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আমাদের ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে বিভিন্ন পর্বের লিঙ্ক, তোমরা চাইলে সেই লিঙ্কগুলোই ক্লিক করে পেয়ে যাবে সেই পর্বগুলো, সেগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করো। টাটা।